হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসএমএস ডিজিটাল এডুকেশন। আচ্ছা, আমরা তো জানি যে উদ্ভিদ আমাদের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় নড়াচড়া করতে পারে না, কিন্তু তার মানে কি এই যে সে বাইরের কোনো উদ্দীপকে বা উদ্দীপনাতে সাড়া দেয় না বা কোনো রেসপন্স দেয় না? সেটা তো একদমই নয়। যেমন ধরো, মাটির নিচে একটা ছোট্ট বীজ থেকে সবেমাত্র অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন হয়েছে। এবার সেই ছোট চারা গাছটি মাটির শক্ত স্তর বা কোনো নুড়ি পাথর ঠেলে ওপরের দিকে উঠবে। ওকে, এইবার এই যে যান্ত্রিক বাধা বা মেকানিক্যাল স্ট্রেসের মুখোমুখি সে হবে, সেইটা মুখোমুখি হলে সেই চারাগাছটি কিন্তু নিজেকে বাঁচানোর জন্য অদ্ভুত এক কৌশল বেছে নেয়। সে সোজা না বেড়ে নিজে বৃদ্ধি করছে সেই ধরনটাকেই কিন্তু সে বদলে ফেলে। ওকে, আর এই পুরো যে এই যে ধরন সে চেঞ্জ করে ফেললো, সেই পেছনে রয়েছে একটি গ্যাসীয় হরমোন। ওকে, সেই গ্যাসীয় হরমোনটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে ইথিলিন। মানে সে যে পুরো তার বৃদ্ধির ধরনটা বদলে ফেলছে, এর পেছনে কিন্তু ইথিলিনের ভূমিকা সবচেয়ে বেশি। ওকে, এবার ইথিলিনের প্রভাবে কী হয়, এই চারা গাছটি 3টি ধাপে তার নিজের বৃদ্ধিকে পরিবর্তন করে বা বদলে নেয়, এবং একেই কিন্তু আমরা বলি হচ্ছে ট্রিপল রেসপন্স, যা আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। ওকে, তাহলে আজকে আমরা শুরু করি যে ট্রিপল রেসপন্স কাকে বলে, বা এর 3টি ধাপ কী, এবং এগুলো কীভাবে সম্পন্ন হয়। ওকে, চলো তোমরা এই স্লাইডটা ভালো করে দেখো। এখানে আমরা ইথিলিন নিয়ে সামান্য একটু আলোচনা করব, বা ইথিলিনের অন্যান্য কাজগুলো নিয়ে সামান্য একটু আলোচনা করব। তারপর আমরা চলে যাবো হচ্ছে ট্রিপল রেসপন্স। ওকে, তো সবার আগে আমরা দেখে নেবো ইথিলিনের সংকেত, সেটা হচ্ছে C2H4, এবং স্ক্রিনে তোমরা এর স্ট্রাকচারটাও ভালো করে দেখতে পাচ্ছ। ওকে, তাহলে এর কিছু কাজ আমরা দেখে নেবো। তো প্রথমত হচ্ছে, আমরা যেটা আগেও বলেছি যে ইথিলিন হচ্ছে একমাত্র গ্যাসীয় হরমোন। দ্বিতীয়ত হচ্ছে এটি খুব ক্ষুদ্র এবং উদ্বায়ী অণু, অর্থাৎ এটি বাতাসে কিন্তু খুব সহজে ছড়িয়ে পড়তে পারে, এবং সরল হাইড্রোকার্বন অণু হওয়ায় এটি উদ্ভিদের এক অংশ থেকে অন্য অংশে বা বাতাসে খুব দ্রুত ব্যাপন বা ডিফিউশন প্রক্রিয়ায় কিন্তু ট্রাভেল করতে পারে। তৃতীয়ত হচ্ছে, ফল পাকাতে ইথিলিন সাহায্য করে। এটা আমরা ছোটোবেলা থেকে পড়েই আসছি যে ইথিলিনের প্রধান কাজ কি, ফল পাকাতে সাহায্য করা। এছাড়া হচ্ছে পাতার ঝরে পড়া নিয়ন্ত্রণ করে, এবং একদম লাস্ট হচ্ছে, উদ্ভিদে যখন স্ট্রেসের সৃষ্টি হয়, যান্ত্রিক বাধার সৃষ্টি হয়, তখন কিন্তু উদ্ভিদে ইথিলিন কিন্তু সিনথেসিস হয়। ওকে, এবং এই ইথিলিনই উদ্ভিদকে তখন উদ্দীপনা দেয় সেই প্রতিকূল পরিবেশের সঙ্গে কিন্তু লড়াই করে। ওকে, তো এই কাজগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইথিলিনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে ইথিলিনের ট্রিপল রেসপন্স। ওকে, না মুভিং অন দ্য নেক্সট স্লাইড। এবার এই স্লাইডে তোমরা দেখো, এখানে কি বলছে যে অন্ধকারে বেড়ে ওঠা কোনো দ্বিবীজপত্রী চারা গাছ যখন ইথিলিনের সংস্পর্শে আসে, তখন তার 3টি চারিত্রিক পরিবর্তন লক্ষ্য করা যায়। অর্থাৎ ইথিলিনের সংস্পর্শে কীভাবে আসে, আমরা এর আগেই দেখে এলাম আগের স্লাইডে, যে উদ্ভিদে যখন স্ট্রেসের সৃষ্টি হয় তখন কিন্তু ইথিলিন সংশ্লেষ হয়। ওকে, বা ইথিলিন সিনথেসিস হয়। তো ইথিলিন সিনথেসিস হয়, এবং সেই ইথিলিনই এই পরিবর্তনগুলো ঘটাচ্ছে। অর্থাৎ কোনো কারণে কোনো শক্ত লেয়ার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে, বা কোনো এমন জায়গায় জন্মেছে যেখানে সে দ্রুত বা সঠিকভাবে বেড়ে উঠতে পারছে না, যার ফলে তার দেহে কিন্তু স্ট্রেসের সৃষ্টি হয়েছে। এবং যেটা আমরা আগের স্লাইডে পড়ে এসেছি, যে স্ট্রেসের সৃষ্টি হলে কী হয়, ইথিলিন কিন্তু সংশ্লেষ হয় বা সিনথেসিস হয়। ওকে, তো এবার ইথিলিন কী করছে সেটা আমরা এখানে দেখব। ওকে, তো এই যে 3টে পরিবর্তন এখানে বলছে, সেই 3টে পরিবর্তনকেই কিন্তু একত্রে বলা হচ্ছে ট্রিপল রেসপন্স। ওকে, তো ট্রিপল রেসপন্সের প্রথম রেসপন্স কি, সেটা হচ্ছে দৈর্ঘ্য হ্রাস বা ইনহিবিশন অফ হাইপোকটাইল বা স্টেম ইলংগেশন। ওকে, আমরা এটাকে স্টেম ইলংগেশন বলতে পারি। দ্বিতীয় হচ্ছে যে পার্শ্বস্ফীতি বা রেডিয়াল সোয়েলিং, অর্থাৎ পার্শ্বস্থ বৃদ্ধি পাওয়া। ওকে, তৃতীয় হচ্ছে যে এপিক্যাল হুকের ফরমেশন। ওকে, এবারে আমরা এই 3টে রেসপন্সই আলাদা আলাদা করে দেখব। ওকে, নাও ইন দিস স্লাইড, এটা হচ্ছে যে দৈর্ঘ্যের বৃদ্ধি হ্রাস বা স্টেম ইলংগেশনকে ইনহিবিশন। ওকে, সো এটা হচ্ছে ট্রিপল রেসপন্সের প্রথম ধাপটি। ওকে, তো এখানে কি হচ্ছে, উদ্ভিদের লম্বালম্বী কোষ বিভাজন ও প্রসারণ, যেটাকে আমরা বলি লঙ্গিটিউডিনাল সেল ডিভিশন এবং ইলংগেশন, সেটা কিন্তু কমে যায়। ওকে, এবং চারাগাছটি মাটির নিচে কোনো শক্ত বাধা, যেমন পাথর বা শক্ত মাটির মুখোমুখি হয়, তখন কিন্তু এই প্রতিক্রিয়াটি লক্ষ্য করা যায়, বা এই রেসপন্সটি আমরা দেখতে পাই। ওকে, এর একটা দারুণ জৈবিক গুরুত্ব আছে, সেটি হচ্ছে যে এর ফলে চারাগাছটিকে অকারণে পাথর ঠেলে ওপরে ওঠা সে চেষ্টা করে না, বা তার শক্তি কিন্তু সে অপচয় করে না। এর পরিবর্তে সে প্রতিকূল পরিস্থিতিটা কিন্তু বোঝার চেষ্টা করে, এবং সেই প্রতিকূল পরিবেশের সঙ্গে কিন্তু খাপ খাইয়ে নেওয়ার সময় পায়। ওকে, এরপর তোমরা যদি
ওই আমাদের যে স্লাইডের ওপর যে ছবিটি আছে সেটি দেখো। তো এটাও যখন আমরা ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করি তখনকার এটি একটি ছবি যেখানে কন্ট্রোল আছে এবং আরেকটি এক্সপেরিমেন্ট আছে যেখানে আমরা ইথিলিন এখানে অ্যাড করেছি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে যদি কন্ট্রোল বা স্বাভাবিক যেটাকে আমরা বলি, যেখানে কোনো ইথিলিন প্রয়োগ করা হয়নি, সেটি কেমন লম্বা এবং সরুভাবে বৃদ্ধি করেছে, এবং ডান দিকে যেখানে আছে সেটিকে কিন্তু ইথিলিন প্রয়োগ করা হয়েছে, এবং যার ফলে কিন্তু সেটার লঙ্গিটিউডিনাল যে বৃদ্ধি বা লম্বালম্বী যে বৃদ্ধি সেটা কিন্তু কমে গেছে। ওকে, নাও মুভিং অন আওয়ার নেক্সট স্লাইড। ওকে, তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ, সেটাকে আমরা বলছি রেডিয়াল সোয়েলিং বা পার্শ্বীয় স্ফীতি। ওকে, তাহলে এখন কি হচ্ছে, গাছটি তো লম্বায় বাড়া কমেই দিয়েছে, এবার সে আড়াআড়ি বা চওড়াতে বাড়তে শুরু করবে। ওকে, কাণ্ডটি যখন চওড়া বা মোটা হয় তখন তার চারা গাছটিকে আরও শক্তপোক্ত করে তোলে। ওকে, অর্থাৎ সে লম্বায় বাড়া বন্ধ করে দিল, সে কিন্তু চওড়ায় বাড়তে শুরু করলো। ওকে, এবং এই অতিরিক্ত স্থূলতা চারাগাছটিকে মাটির ওপরের দিকে ওঠার জন্য প্রয়োজনীয় যান্ত্রিক চাপ বা তৈরি করতে সাহায্য করে। ওকে, পরীক্ষায় এই পয়েন্ট থেকে তেমন একটা তুলনা বা অ্যানালজি করা হয় যেখানে এই এই যে ধাপটা আছে এই ধাপকে কিন্তু হাইড্রোলিক জ্যাকের সাথে তুলনা করা হয়। যেমন হাইড্রোলিক জ্যাক যেমন কোনো ভারী গাড়িকে ওপর দিকে তুলে দেয়, তেমনি চারাগাছটির এই অবস্থায় কিন্তু চারাগাছটি আস্তে আস্তে তার উপরে যে মেকানিক্যাল স্ট্রেস বা বাধাটি এসেছিলো, সেটা কোনো ভারী পাথর বা হতে পারে শক্ত মাটি হতে পারে, সেই মাটিকে কিন্তু আস্তে আস্তে সে সরিয়ে ফেলে বা সরিয়ে ফেলতে সক্ষম হয়। ওকে, তো আমরা যদি স্লাইডের এই ছবিটাকে দেখি তো আমরা দেখতে পাচ্ছি অবশ্যই সেই কন্ট্রোল এবং স্টেম থিকেনিংয়ের তফাৎটা আমরা সহজেই অনুধাবন করতে পারি। যে কন্ট্রোল মানে যেখানে আমরা ইথিলিন বা কোনো স্ট্রেস দেওয়া হয়নি বা ইথিলিন প্রয়োগ করা হয়নি। ওকে, এখানে ইথিলিন স্ট্রেস দেওয়ার কথাটা ভুল, এখানে কিন্তু আমরা কোনো স্ট্রেস দিচ্ছি না, এখানে আমরা দুটি সুস্থ চারা গাছ নিয়েছি এবং একটিতে আমরা ইথিলিন প্রয়োগ করেছি এবং অপরটিতে কিন্তু আমরা ইথিলিন প্রয়োগ করিনি। ওকে, কিন্তু নেচারে কী হয়, যখনই আমরা স্ট্রেস বা চারা গাছটি স্ট্রেস পায় তখন সে কী হয়, তার নিজের বডিতে ইথিলিন কিন্তু সিনথেসিস করে। ওকে, এটা হচ্ছে আমাদের ট্রিপল রেসপন্সের একদম শেষ এবং গুরুত্বপূর্ণ ধাপ, সেটি হচ্ছে এপিক্যাল হুকের ফরমেশন। ওকে, এখানে চারা গাছের অগ্রভাগে একটি বিশেষ বাঁকানো হুক তৈরি হয়। ওকে, হুক লাইক স্ট্রাকচার তৈরি হয় এবং তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই যে বাঁকা হুকটি তৈরি হচ্ছে এর মেন উদ্দেশ্যটা কী। ওকে, তো এর মেন উদ্দেশ্য হচ্ছে চারা গাছের অত্যন্ত সংবেদনশীল এবং নরম যে অগ্রমুকুল বা শুট অ্যাপেক্সকে কিন্তু রক্ষা করা। ওকে, বা রক্ষা করা বা সুরক্ষিত রাখা। এবং মাটি ভেদ করে যখন ওপর দিকে সেই চারা গাছটি উঠছে, এই বাঁকানো হুকটির কারণে অগ্রমুকুল কিন্তু সরাসরি মাটির সংস্পর্শে আসে না, এবং যার ফলে কী হয়, পাথরের ঘর্ষণ বা ফ্র্যাকশন থেকে কিন্তু অগ্রমুকুল কিন্তু রক্ষা পায়। ওকে, অ্যাকচুয়ালি হুকটি কিন্তু আগে মাটি সরানোর কাজ করে বা মাটি সরিয়ে সে পথ তৈরি করে, যার ফলে তার আড়ালে থাকা অগ্রমুকুলটি কিন্তু অক্ষত থাকে এবং মাটি ভেদ করে যখন ওপর দিকে চলে আসে তখন সে সূর্যের আলো পায়। ওকে, এবং তারপরে যেই মাটির ওপরে চলে এলো সেই হুকটি কিন্তু আবার সোজা হয়ে যায় এবং সে তার নিজের মতো করে বৃদ্ধি পেতে থাকে। ওকে, তোমরা যদি ডান দিকের ছবিটি দেখো তাহলে দেখতে পাবে যে ইথিলিনের প্রভাবে কীভাবে এই হুকটি তৈরি হয়েছে, এবং নিচের দিকে একটি অসম বৃদ্ধি বা অ্যাসিমেট্রিক গ্রোথ জোন তৈরি হওয়ার কারণেই কিন্তু এইভাবে বেঁকে হুকের সৃষ্টি হয়। ওকে, তাহলে তোমরা কি বুঝলে যে আমাদের ছবিগুলো এখানে ব্যবহার করেছি সেটি কিন্তু আমাদের ল্যাবরেটরির ছবি। ওকে, কিন্তু আমরা ট্রিটমেন্টটা কেমন করেছি, এখানে কিন্তু আমরা ইথিলিনের প্রয়োগ করেছি। কিন্তু যেটা আমি আগেও বলছিলাম যে নেচারে কী হয়, যখন চারাগাছটি বৃদ্ধি পায় এবং তার উপরে যখন কোনো শক্ত কিছু সে ধাক্কা পায় বা আঘাতপ্রাপ্ত হয় বা সে বুঝতে পারে সে আর বৃদ্ধি পাবে না বা উপরে কোনো পাথর স্টোন লাইক স্ট্রাকচার আছে, সে কিন্তু ইথিলিনকে সিনথেসিস করে এবং ইথিলিন কিন্তু চারাগাছটিকে এই ট্রিপল রেসপন্সের দিকে নিয়ে যায়। তার প্রথম হচ্ছে যে লঙ্গিটিউডিনাল ইলঙ্গেশন কিন্তু সে স্টপ করে। ওকে, এবং সে পার্শ্বস্থ বৃদ্ধি ঘটায় এবং সে এপিক্যাল হুকের সৃষ্টি করে। এইভাবে কিন্তু সে বা ইথিলিন সেই চারাগাছটিকে ওই বাধা বা স্ট্রেসটিকে ওভারকাম করতে সাহায্য করে। ওকে, তো এই ছিল আমাদের হচ্ছে আজকের ট্রিপল রেসপন্স, যা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, এবং এই ট্রিপল রেসপন্স কিন্তু দেখায় প্ল্যান্ট হরমোন, একমাত্র গ্যাসিয়াস প্ল্যান্ট হরমোন বা ফাইটো হরমোন, সেটি হচ্ছে ইথিলিন। ওকে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ।